প্রাইমারি বালিকা এবং বালক বিদ্যালয়ের সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং প্রাইমারি বালিকা এবং বালক বিভাগের সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম জয়ন্তীতে জাতীয়তাবাদী শুভেচ্ছা। আজকে এই দিনটাকে স্মরণ করতে গেলে প্রথমেই মনে হয় একটি কথা, যে মানুষটি দেশের জন্য নিজের সর্বোচ্চ দিয়েছিলেন তিনি কিন্তু আজ পর্যন্ত তার উপযুক্ত প্রাপ্য সম্মান পাননি। এই কথাটা কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্যই ব্যক্ত করা উচিত নির্দ্বিধায়। উনি অত্যন্ত প্রতিবাদী চরিত্র ছিলেন এবং উনি যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ৪র্থ স্থান অর্জন করেন 1920 সালে, উনি এই কারণে আইসিএস বসেছিলেন কারণ উনি ইংরেজদের সমতুল হতে চেয়েছিলেন তাদের শিক্ষা দীক্ষায়, কিন্তু ওনার মধ্যে যে সে স্বাধীন সত্তাটা থাকার ফলে উনি কারণ অধীনস্থ হয়ে চাকরি করতে চাননি বলেই উনি ৪র্থ স্থান অধিকার করেও ওই চাকরি গ্রহণ করেননি। পরবর্তীকালে আমরা দেখি 1924 সালে উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন মেয়র হন কলকাতা কর্পোরেশনে, উনি তখন কলকাতা কর্পোরেশনের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন এবং পরবর্তীকালে 1930 সালে উনি কলকাতা পৌরসভার মেয়র পদ অলঙ্কৃত করেছেন। তারপরে আমরা দেখি যে স্বাধীনতা সংগ্রামে ওনার অংশগ্রহণের ফলে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় ওনাকে অন্তরীণ করে রেখেছিল এবং একটু আগে আমার পূর্ববর্তী যে বক্তা মাননীয় শিক্ষক শ্রী কিশোরলাল অধিকারী মহাশয় যে বক্তব্য দিলেন যে মহানিষ্ক্রমণ সেটা যখন হয় উনি কিন্তু অনেক দিন ধরে এটা পরিকল্পনা করেছিলেন এবং তার সুযোগ্য ভ্রাতৃপুত্র শরৎচন্দ্র বসুর সন্তান ডাক্তার শিশির বসু মহাশয় তিনি ওনাকে সহায়তা করেছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন নামক একজন ইন্স্যুরেন্স ইন্সপেক্টর এবং অবশ্যই কাবুলের বাসিন্দা, এই ছদ্মবেশেই তিনি কিন্তু প্রথমে গোমো তারপরে আফগানিস্তান পার হয়ে উনি ইউরোপে চলে যান এবং 1943 সালে 21শে অক্টোবর প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন গভর্নমেন্ট, যাকে বলা হয় আজাদ হিন্দ গভর্নমেন্ট। এবং আজকে আমি আরেকটা কথা বলবো, অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যদি কেউ থেকে থাকেন তিনি আর কেউ নন, ভারতের বর্ষের অন্যতম মহান দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসু। 1944 সালে 14 এপ্রিল মণিপুর বর্তমান ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহর মৈরাং বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে প্রথম তিরঙ্গা পতাকা উনি উত্তোলন করেছিলেন এবং ওই একই সালে যখন উনি 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আন্দামানে গিয়েছিলেন তখন 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জিমখানা গ্রাউন্ডে উনি দ্বিতীয়বার জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সে আজাদ হিন্দ গভর্নমেন্টের তিনি ছিলেন সরকারের প্রধান। অর্থাৎ সেই যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু। এখন আজকের দিনে ওনার প্রাসঙ্গিকতা কিন্তু শেষ হয়ে যায়নি, অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে যেন দেশপ্রেম জাতীয়তাবোধ
এইগুলো যেন আমাদের মধ্যে থেকে যায়, আমরা যেন এই লক্ষ্য থেকে বিচ্যুত না হই। সুতরাং ওনার যে বক্তব্য উনি পেশ করেছিলেন যে তোমরা আমার রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো, তার সঙ্গে আরেকটি কথা বলেছিলেন, স্বাধীনতা কখনো কেউ দেয় না, তাকে অর্জন করতে হয়। এবং ওনার সেই বিখ্যাত স্লোগান জয় হিন্দ এবং দিল্লি চল। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার বিনম্র যে স্লোগান সবাই যেন আমরা সমুচ্চারিতভাবে একবার উচ্চারণ করি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। স্যার যে কথাটা বললেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উনি নামকরণও করেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। এক্স্যাক্টলি, ঠিক আছে স্যার কি বললেন যে দ্বিতীয়বার উনি তিরঙ্গা উড়িয়েছিলেন হচ্ছে আন্দামান নিকোবর দিয়ে, আন্দামান নিকোবরের নাম পাল্টে করেছিলেন শহীদ ও স্বরাজ শহীদ দ্বীপ এবং নিকোবরের ছিল স্বরাজ দ্বীপ। এবং এই আরেকটা 1927 সালে উনি কিন্তু 1924 সালে উনি স্বরাজ নামক একটি পত্রিকাও উনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর সব শেষে যেটা নৌবিদ্রোহ যেটা হয়েছিল 46 সালে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আজাদ হিন্দ বাহিনীকে দেখে, যখন ব্রিটিশ দেখলো শোনো আমরা যদি আমাদের না জানাই যে আমরা স্বাধীন হতে চাই, সশস্ত্র বিপ্লব যদি না হয়, তাহলে তো ওরা বসেই থাকতো। 46 সালে তখন ব্রিটিশরা কি দেখলো যে না, এদেরকে আর আমরা ধরে রাখতে পারছি না। তার কারণ কি বলতো, ওনাকেই কেন সত্যিকারের বলা হয়। স্যার কি বললেন, প্রথম কে হয়েছিলেন? উনিই হয়েছিলেন, কারণ উনি হচ্ছেন আমাদের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন। আমরা সব থেকে ভালো ব্রিটিশ যিনি প্রধানমন্ত্রী ওই সময় ছিলেন 46 সালের, ক্লেমেন্ট এটলি, নাম শুনেছ? ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু না থাকলে ভারত স্বাধীন হতো না। পরোক্ষভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন হচ্ছে এই কি নাম ওনার, নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই জন্যে আমরা কোনোদিনও এই মহাপুরুষকে যেন না ভুলি, যেমন ক্ষুদিরাম বসুকে ভুলিনি, যেমন আমরা অরবিন্দ ঘোষকে ভুলিনি, সেই রকম যেন সবসময় নেতাজি আমাদের চিন্তায়, স্মরণে, মননে সবসময় যেন আমাদের সাথে একাত্ম হয়ে থাকে। এটাই আমি তোমাদেরকে বলে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, তোমরা যদি